ঢাকাসহ বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে নিহত ৩। রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, বিপাকে স্কুলগামী ও শ্রমজীবীরা। এখানে ৩ জায়গায় পানি জমে গেছে, পানির গাড়ি চলার জায়গা। এই ভোগান্তি একদম সন্ধ্যা ৭টা পর্যন্ত ভুগতে হবে মিনিমাম। প্রতিনিয়ত এখানে রাজনৈতিকবিদরা আশা দেয় যেন এই কাজ করবে, ওই কাজ করবে, কিন্তু নির্বাচনের পরে আর কোনো কাজ উন্নতি হয় না। দেশে ফিরলেই কারাগারে যেতে হবে দণ্ডিত তারেক রহমানকে, জানালেন অ্যাটর্নি জেনারেল। জুনের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তির আশা। স্থানীয় সরকারে এক দশকে সবচেয়ে কম ভোট, নির্বাচন ব্যবস্থায় আস্থাহীনতার ফল। রাজনীতির জন্য অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্পেও দুর্নীতির অভিযোগ, কাজ বেশি দেখিয়ে মোটা অর্থ লোপাট। সুষ্ঠু তদন্তের তাগিদ টিআইবির। এবং অস্থির নিত্যপণ্যের বাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, সবজির দাম। টানা দাবদাহের প্রভাব বলছেন বিক্রেতারা। এটা সিজনিং কারণে চাহিদা বাড়লে দাম বাড়ে, এটাই স্বাভাবিক। গরমের কারণে অনেক মুরগির ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে মুরগি কম, ডিমের উৎপাদনটাও কম। মশলার দামটা একটু বাড়ছে, ওটা প্রতি কেজিতে 150 থেকে 200 টাকা করে বাড়ছে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্পদেরও সীমাবদ্ধতা রয়েছে, সেটা মাথায় রেখেই আমরা কিভাবে আমাদের বিকল্প জ্বালানি উদ্ভাবন করতে পারি, কিভাবে স্বল্প খরচে আমরা আমাদের উন্নয়নের কাজটা আমরা সচল রাখতে পারি, আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত কিভাবে করতে পারি। কারণ একটি দেশে আমরা যখন হাতে নিয়ে কোনো পরিকল্পনা, আপনারা জানেন যে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়নটা করা। কারণ তৃণমূল থেকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, শিল্পায়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, তাহলে আমাদের নিজস্ব বিশাল বাজার, সেই বাজার আমাদের সৃষ্টি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নেওয়া হয়। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা এখন স্মার্ট বাংলাদেশ করব। আমরা ই গভর্নেন্স ইতিমধ্যেই চালু করেছি, কাজে আমাদের ই গভর্নেন্স হবে, ই ইকোনমি হবে, আমাদের জনশক্তি তারাও দক্ষ জনশক্তি হবে, আমাদের সমাজ ব্যবস্থাটা সেটা আমাদের স্মার্ট সমাজ ব্যবস্থা হবে। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা লক্ষ্য জনগণের দোরগোড়ায় আমরা যেন তাদের সেবাটা পৌঁছে দিতে পারি। আর আমরা যখন সরকারে আসি, সরকার আসার আগেও আমাদের দল হিসেবে আমাদের নিজস্ব কতগুলি পরিকল্পনা থাকে। আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন সেক্টর পরিকল্পনা, আমাদের দলের বিভিন্ন উপকমিটি তারা সেমিনার করে, কাজ করে, আমরা আমাদের ঘোষণাপত্র বা সেখানে সেগুলি ঘোষণা দিয়ে থাকি, আমরা সেভাবে পরিকল্পনা নিই। কাজেই সরকার এসে যেন আর আমাদের দেরি করতে না হয়, আমরা যেন কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি। আমাদের সবথেকে অগ্রাধিকার 96 সালে দিয়েছিলাম খাদ্য উৎপাদন। কারণ আমি যখন সরকার গঠন করি তখন দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দেশে, দুর্ভিক্ষ প্রতিনিয়ত প্রতি বছর বিভিন্ন এলাকায়। আমরা সিদ্ধান্ত নিলাম আগে এই দুর্ভিক্ষ বন্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কিন্তু তা করতে পেরেছি, সেখানে গবেষণার মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের খাদ্য এখন শুধু উৎপাদন করলে হবে না, সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আর সেই সংরক্ষণটাও একটু দীর্ঘমেয়াদী। আমরা একটা সাইলো করেছি সান্তাহারে, যেখানে 2-3 বছর আমাদের চাল মজুদ থাকতে পারে, কিন্তু সেটা পরিমাণে কম। আরও কয়েকটা জায়গা আমাদের করা দরকার, এবং আমাদের তরি তরকারি, ফল মূল, মাছ মাংস যা উৎপাদন হচ্ছে সেগুলিকে সংরক্ষণ করা, প্রক্রিয়াজাত করা, দেশের মানুষের চাহিদা মেটানো এবং বিদেশে রপ্তানি করা। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের গবেষণা দরকার, পরিকল্পনা দরকার। কারণ গবেষণা চলমান। আমি আজকে একটা বীজ উদ্ভাবন করলাম, এটা কিন্তু কয়েকবার ব্যবহার করার ফলে তার ওই উৎপাদন সক্ষমতা কমে যায়, সাথে সাথে আমাকে নতুন একটা সেখানে প্রতিস্থাপন করতে হয়। এই জন্য আমাদের গবেষণা সবসময় চলমান থাকতেই হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু আমরা যান্ত্রিকরণ করছি, আমি মনে করি প্রকৌশলী যে গবেষণা সেটাও আমাদের একান্তভাবে প্রয়োজন।
অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়? যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয়। নইলে একটা বন্যা বা বর্ষার পরেই কিন্তু সেখানে রাস্তা ঢেউ খেলে যায়, রাস্তা খারাপ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমাদের বৃষ্টিপ্রবণ এলাকা, কাজে বৃষ্টিতে ক্ষতি না হয়, পানি জমে না থাকে। যখনই যে পরিকল্পনা করবেন অন্তত পানি যেন থাকে। এই জন্য আমাদের রাস্তার পাশে যে জলাধারগুলি বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে, নয় একটা বিল্ডিং বানায়। এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না, অনেক সময় নদীর পানিও বেড়ে যায়। সেই জন্য আমাদের জলাধার খুব দরকার। প্রতিটি ক্ষেত্রে একটা করে জলাধার যদি থাকে সে বিষয়টাও যত্নবান হতে হবে, তবে আমাদের রাস্তাঘাটগুলি সব ঠিক থাকবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই, যেহেতু বাংলাদেশ, আমাদের এখানে প্রচুর বন্যা হয়, পানি হয়, বৃষ্টি হয়। গতকালকেই তো দেখেছেন কিভাবে ঘন মুষলধারে বৃষ্টি হলো, আজকে সকালেও ছিল প্রচণ্ড বৃষ্টি। তো এই পানিগুলি যেন আমরা অবহেলায় ফেলে না দিই, এটাকে আমাদের সংরক্ষণ করার কথা চিন্তা করতে হবে, যার জন্য আমাদের জলাধারগুলি সবসময় রক্ষা করা। আমি দেখেছি অনেক সময় আপনারাই ডিজাইন বানান, ধরেন একটা বড় পুকুর খুবই চমৎকার, তার ভিতরেই বিল্ডিং করার একটা প্ল্যান নিয়ে এসে হাজির। তবে আমি আসার পর যে কটা এসেছে আমি সব বাতিল করে দিয়েছি, কিন্তু আমি আসার আগেই এই ঢাকার শহরে অনেক পুকুর বিলুপ্ত হয়ে গেছে। ওই এলাকার যত পানি, সে পানিটা যাবে কোথায়? আরেকটা হলো যে বক্স কালভার্ট করা হলো, যে জায়গাটায় যেমন পান্থপথ, ওটা তো ছিল বিল, পুরা বর্ষাকালে পানিটা ওখানে জমতো। আর ওখানে একটা খাল ছিল, এই খালটা একেবারে বালু নদী পর্যন্ত। বক্স কালভার্ট করার ফলে দেখা হলো দুই পাশে বৃষ্টির পানি জমে যায়, বা সেই পানি নিষ্কাশনের জন্য আলাদা ব্যবস্থা নিতে হলো। আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য না। আমি মনে করি আমার উন্মুক্ত খাল থাকবে, দরকার হলে আমরা সেখানে এলিভেটেড রাস্তা করব। নিচে খাল, আমাদের নৌ চলাচলও করতে পারবে, উপরে আমার রাস্তা হবে। হাওর এলাকায় ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে আর কোনো ওই মাটি ভরাট করে রাস্তা হবে না, যেন পানির স্রোতটা অব্যাহত থাকে। আর যে কোনো বিল, খাল এগুলো করতে গেলে পর্যাপ্ত পরিমাণে কালভার্ট, ব্রিজ করা দরকার। বন্যার সময় অনেক সময় নদী ভাঙে, অনেক রাস্তা ভেঙে যায়। আমি আসার পর থেকে সব সময় যেখানে ভেঙে যাবে আমি সেখানে কিন্তু আর মাটি ভরাট করে করতে দিই না, সেখানে ব্রিজ করা অথবা কালভার্ট করে দেওয়া। কারণ আবার যদি বন্যা আসে সেখানে তো আবার ভাঙবে। তো এই বিষয়গুলি মাথায় রেখেই পরিকল্পনা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা আসলে সবসময় আমরা চাই যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে, তাদের জীবনমান উন্নত হবে, সেই কথাটা আমরা মাথায় রেখেই কাজ করি। আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন, আপনি যাই করেন কিছুই ভালো লাগে না। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট। মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো? 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। আমি জানি না এখন পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি নিজস্ব অর্থায়নে, যেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল। যখন আমি ঘোষণা দিই কারোর সমর্থন পাইনি। অনেকেই বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া হবে না, বলে কেন হবে না? আমাদের 17 কোটি মানুষ, আমরা নিজেরাই করতে পারবো, এবং আমরা নিজেরা করে সেটা দেখিয়ে দিয়েছি বিশ্বকে যে আমরা পারি। 7ই মার্চ 1971 সাল জাতির পিতা সেই ঘোষণা কেউ দাবায় রাখতে পারবে না, তো আমাদেরকে কিন্তু দাবায় রাখতে পারেনি। কিন্তু এই যে কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা,
আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি বলে ওটা আবার কি কাজে লাগে? আজকে আমাদের যত টেলিভিশন আগে বিদেশ থেকে চোরা পথে ডলার পাঠিয়ে তাদেরকে মানে নিতে হতো, সংযুক্ত থাকতে হতো, এখন আর তা লাগে না, আমার নিজস্ব স্যাটেলাইট ব্যবহার হচ্ছে এবং আমাদের দুর্গম এলাকাগুলি আমরা সংযোগ করতে পারছি। এমনকি আমাদের সেই গভীর সমুদ্র, আমরা যে গভীর সমুদ্র সীমা অর্জন করেছি সেখানেও আমরা কাজে লাগাতে পারছি। দ্বিতীয় যেটা হবে সেটা আরও উন্নত মানের হবে, আরও বেশি সেবা দিতে পারবে। তা সেখানেই এত আপত্তি কিসের জন্য আমি জানি না। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সব থেকে একটা বিদ্যুৎ যে বিদ্যুৎটা কোনো রকম পরিবেশ দূষণ করে না। হ্যাঁ, বানানোর সময় একটা খরচ আছে, পরবর্তীতে সেটা ভোগ করতে পারে সাধারণ মানুষ, সে খরচটা কমে যায়। আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না, আমরা কি সারাজীবন পিছনে পড়ে থাকবো? তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন? তাদের তো গরু গাড়িতে চড়া উচিত, তাদের গরু গাড়িতে চড়া উচিত, অথবা পায়ে হাঁটা উচিত। তো গাড়িতে যাবে কেন? সেটাও তো আধুনিক প্রযুক্তি নিয়েই এসছে। প্লেনে চড়েন কেন? জাহাজে করে যান সব জায়গায়। আমি মেট্রো রেলের কথা আমি শুনলাম, বলে ফেলেন এটা আর কি প্রয়োজন, ওটা নাকি শব্দ দূষণ হবে, এটা আসবে সেটা হবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা তো স্টেশন করতেই দেবে না, স্টেশন করলে নাকি বাইরে থেকে আজে বাজে লোক ঢুকবে। তা আমি এটা শুনে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কি চারিদিকে ওয়াল দিয়ে ঘিরে গেট দিয়ে তালা বন্ধ করা? তা তো না, চারিদিকে এটা তো উন্মুক্ত, যে কেউ ঢুকতে পারে, আসতে পারে, যেতে পারে। আর শুধু এটুকু বলছিলাম যে এই স্টেশন সেই স্টেশন না, এটা যে স্টেশন হবে, হবার পরে দেখবেন কি স্টেশন আমি করছি। অবশ্য তারপর আবার ছাত্ররা খুব খুশি মনেই নিচে গিয়ে মানে এটাকে গ্রহণ করেছে। আমি 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সেখানে কিন্তু আমাদের প্রকৌশলীদের আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি প্রতিটি ক্ষেত্র বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি, সেখানেও কিন্তু, কারণ আমরা আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে জাতির পিতা বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন, সেখানে কিন্তু সরকারি, সমবায় এবং বেসরকারি খাত, এই 3টি খাতকেই কিন্তু তিনি সমান মানে মর্যাদা দিয়েছেন। শুধু তাই না, যুদ্ধের পরে যে সমস্ত কল কারখানা যা কিছু পরিত্যক্ত ছিল পাকিস্তানি মালিকদের দ্বারা, সেগুলি তিনি জাতীয়করণ করেছিলেন। পরবর্তীতে যারা আমাদের দেশে আমাদের নাগরিকত্ব নিয়েছিলেন সেগুলি এবং অন্যান্য কলকারখানা বেসরকারি খাতে উন্মুক্ত করবারও নির্দেশনা তিনি দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা কার্যকর করে যেতে পারেননি। সরকারি কিছু থাকবে, কারণ সবসময় কিছু নিয়ন্ত্রণ করার জন্য লাগে, কিন্তু বেশিরভাগ বেসরকারি। আমি কিন্তু বেসরকারি খাতটাই উন্মুক্ত করে দিয়েছি। কাজে সেখানে যারা কাজ করে না, আমি যা শুনলাম যে তাদের চাকরি নিয়ে সমস্যা ইত্যাদি, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী একই অবস্থা। তারপরে আমরা এটা আলোচনা করে দেখব যে কি ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা, কারণ বেসরকারি খাতে চাকরি করলে কিন্তু আবার অনেক সুযোগ সুবিধাও বেশি, বেতন ভাতাও বেশি, সেটাও বেশি। আর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়ার জন্য এই বেসরকারি খাতে বা সহ উদ্যোক্তা অথবা আমাদের সেই একেবারে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা সকলেই কোনো সরকারি চাকরি করে না, আমরা কিন্তু ওই সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এই সার্বজনীন পেনশন স্কিমে যখন আপনারা যুক্ত হবেন, তখন ওই পেনশন পেলাম না সেটা চিন্তা করতে হবে না, কারণ একটা সময় পর ওই পেনশনের টাকা আপনি উত্তোলন করতে পারবেন, নিজের জীবন জীবিকা চালাতে পারবেন। এখানে খুব ভালোভাবে আমরা 4-5টা ধাপে দিয়ে দিচ্ছি, প্রবাসীদের জন্য, যারা প্রবাসে কাজ করে তাদের জন্য, আমাদের নিম্নবিত্তদের জন্য, স্বল্প বেতনভোগ যারা তারা, উচ্চবিত্ত, সকলের জন্য কিন্তু এটা করা হয়েছে। কাজে তখন আর ওই দুশ্চিন্তাটা যাতে না থাকে। আমি এটা করেছি ওই কারণেই যে আমি জানি বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের বলছে আমরা পেনশন পাবো না, কিছু পাবো না, কিন্তু ওই সরকারি পেনশনের উপরে নির্ভরশীল থাকতে হবে না, সরকারি ভাতার উপরে কাউকে নির্ভরশীল থাকতে হবে না, সবাই যেন নিজে মর্যাদা নিয়ে চলতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমরা আমাদের যেমন সমুদ্র বন্দর, ইতিমধ্যে আপনারা জানেন মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হচ্ছে, পায়রাতে আরেকটা আমরা সমুদ্র বন্দর করে দিচ্ছি।
তাছাড়া রেল যোগাযোগের ব্যাপক প্রসার আমরা ঘটাচ্ছি। সর্বক্ষেত্রে নৌপথ নদীগুলি সব ড্রেজিং করা, নাব্যতা ফিরিয়ে আনা, জলাভূমিগুলি সমস্ত সেগুলি কেটে সেটা পানি সংরক্ষণ, এবং সেখানে আমরা তো মাছে ভাতে বাঙালি, প্রচুর মাছ উৎপাদন হচ্ছে, আবার আরও হতে পারবে। আর এই যে বিশাল সমুদ্র সীমা ব্লু ইকোনমির ঘোষণা আমরা দিয়েছি, আমাদের এখন থেকে সেখানে প্রয়োজন, এবং এটা গবেষণা করার জন্য আমরা একটা ইনস্টিটিউশনও করে দিয়েছি কক্সবাজারে। আমাদের এই যে বহুমুখী যে আমরা পদক্ষেপ নিয়েছি সেগুলিকে গবেষণা করে আরও কার্যকর করা এবং তা জনগণের কাজে লাগানো, আমি তো মনে করি আমাদের প্রকৌশলীরা এখানে আরও বিশেষভাবে অবদান রাখতে পারবেন। আর আমরা মূল্যায়ন আমরা ঠিকই করি, অন্তত আমার সরকার করে, কারণ আমাদের গতবার ক্যাবিনেটেই তো 2009 সালে যে ক্যাবিনেট করলাম বা তার পরবর্তীতে পাঁচজন মন্ত্রী বা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, উপদেষ্টা, এখনও উপদেষ্টা আছে, ইঞ্জিনিয়ার। এবারের পার্লামেন্টে আমাদের নারীদের জন্য যে রিজার্ভ সিট, সেখানেও আপনাদের একজন নারী প্রকৌশলী, তাকে আমরা এমপি বানিয়েছি। উঠে দাঁড়াও। কাজে আপনারা এবার বুঝতে পারেন কত মূল্যায়ন করি যে আপনার নারী প্রকৌশলীকে আমরা পার্লামেন্টে নিয়ে এসেছি। আর যারা ভোটে এসেছে তারা তো আছেই। কাজে আমরা এইভাবেই আমি বলতে চাই যে আমাদের আরও অনেক উন্নয়নের পরিকল্পনা রয়েছে, সেখানে আপনারা বিশেষভাবে অবদান রাখতে পারবেন, সেটাই আমি আশা করি। আইইবির 61তম কনভেনশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন সড়ক। মিরপুর, নিউ মার্কেট, গ্রিন রোড সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 3 দিন। তবে ঢাকায় দিনের বেলা না হলেও রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। শনিবার সকাল থেকেই এমন মুষলধারে বৃষ্টি রাজধানীর ঢাকা জুড়ে। ভোর থেকেই ছিল মেঘের গর্জন। সকাল 7:30টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপরেই নামে ঝুম বৃষ্টি। ঘণ্টাখানেক ধরে চলা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ফার্মগেটের খামারবাড়ি, গ্রিন রোড, নিউ মার্কেট সহ অনেক এলাকার সড়ক। জলাবদ্ধতায় বিপাকে পড়তে হয় কর্মব্যস্ত নগরবাসীকে। অনেক জায়গায় পানি জমে গেছে, এখানে 3 জায়গায় পানি জমে গেছে, পানি গাড়ি তোলার জায়গা, গাড়ির বস্ত নষ্ট হয়ে জায়গা, স্টার্টের সমস্যা করে, সিল্ক নষ্ট হয়ে জায়গা, অনেক সমস্যা হয়ে যায়। কোমর সমান পানিতে ডুবে যায় মিরপুর কালশী সড়ক, পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। মিরপুর 10 মেট্রোর প্রবেশ মুখে জমে এমন পানি, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও শিক্ষার্থী সহ যারা ঘরের বাইরে বের হয়েছেন, হাঁটু পানিতে ভিজতে হয় তাদের। সকালবেলা যদি এই 2 ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, মোটামুটি এই জলধরে মনে হয় এই ভোগান্তি রাত একদম সন্ধ্যা 7টা পর্যন্ত ভুগতে হবে মিনিমাম। কাস্টমারের জন্য আমাদের অনেকই ক্ষতি হয়। এখানকে পারাপার করাটা তো অবশ্যই কষ্টদায়ক, কিন্তু এটা কিন্তু বর্ষাকাল হলেই হয়। প্রতিনিয়ত এখানে রাজনৈতিকবিদরা আশা দেয় যেন এই কাজ করবে, ওই কাজ করবে, কিন্তু নির্বাচনের পরে আর কোনো কাজ উন্নতি হয় না। আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ শনিবার 6 বিভাগে চলা এই বৃষ্টিপাত সোমবার পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যু হয়, এতে আহত হয়েছেন আরও 6 জন। আর কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের 30 গ্রামে বজ্রপাতে প্রাণ গেছে স্কুল ছাত্র সিয়ামের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করে তাকে কারাগারে ঢুকতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অভিযোগ প্রমাণিত। হাওয়া ভবন থেকে তার নির্দেশে এই ঘটনার সূত্রপাত হয়, যা সাক্ষীদের জবানবন্দিতে এসেছে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। 2004 সালের 21 আগস্ট
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন আরও অন্তত 300 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। উচ্চ আদালতে চলছে এই মামলার আপিল শুনানি। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবীরা। জুন মাসে এই মামলার হাইকোর্টের বিচার শেষ হবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন জানান, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ। আমাদের খুব বেশি হলে 10 দিন লাগবে। আমরা এত সময় নিব না, আমরা লিখিত জমা দিব যেন আদালতের পক্ষে এবং অপর পক্ষ যারা থাকেন তারা যেন সহজেই আমরা কি বলতে চাই এটা বুঝতে পারেন এবং তাদের যদি রিপ্লাই থাকে তো রিপ্লাই দিবেন। এই জন্য আমরা লিখিত সাবমিশনসটা জমা দিব এবং মুখে বলার সাথে সাথে আমরা লিখিতটা জমা দিব, যার কারণে আমাদের সময়টা অত বেশি লাগবে না। অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলার অন্যতম আসামি, যার বিরুদ্ধে সব অপরাধ প্রমাণিত। তবে পলাতক আসামি হয় আপিলে তার বিষয়টি বিবেচিত হবে না। দেশে ফিরলেই প্রথমে তাকে কারাগারে যেতে হবে, এরপর মুখোমুখি হতে হবে বিচারের। যদি কোনোদিন আসেন সে তো এমনি আসতে পারবে না, তাকে আসতে হলে তো প্রথম সারেন্ডার করতে হবে, তাকে জেলে ঢুকতে হবে, এমনি তো আর হবে না। অতএব সে আগে জেলে ঢুকলে তারপর যদি সে আসে তখন দেখা যাবে, কিন্তু এর আগে তার কোনো সুযোগই নেই। এবং এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ এটা প্রমাণিত, কারণ তার ওইখানে হাওয়াবনে এগুলো সব হয়েছে, কনস্পিরেসিগুলো হয়েছে, সব ধরনের ষড়যন্ত্র হাওয়াবনে হয়েছে। ওইখান থেকে উনি আদেশ দিয়েছেন, সেইখান থেকে তারেক রহমান বলছে যে এইটা করেন ওইটা করেন, কার মাধ্যমে কি মানে কারে কারে ইনস্ট্রাকশন দিচ্ছে এগুলো বলছে, তারও ফাঁসি হওয়া উচিত অন্যদের মতো। হাইকোর্টের রায়ের পর এই মামলার শুনানি হবে আপিল বিভাগে। এরই মধ্যে শেষ হয়ে গেছে 20 বছর। এই মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে লন্ডনে থাকা তারেক রহমান সহ 18 জন পলাতক এবং 11 জন রয়েছে কারাগারে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপে চেয়ারম্যান পদে ভোট পড়েছে গড়ে 36.10%, যা গেল এক দশকে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হারের দিক থেকে সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থায় মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। এর থেকে বেরিয়ে আসতে হলে রাজনীতিবিদদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মত তাদের। কাজী শাহেদের প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে 25% কম ভোট পড়েছে 13 উপজেলায়, 60% উপরে ভোট পড়েছে 8 উপজেলায়। ব্যালটে ভোটের হার যেখানে 37.22%, সেখানে ইভিএমে ভোট পড়েছে 31.31%। 2019 সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে 41% বেশি ভোট পড়েছিল। 2014 সালে চতুর্থ উপজেলা ভোটে 61% এবং তৃতীয় উপজেলা ভোটে 2009 সালে 67.69% ভোট পড়ে। এই হিসেবে গত এক দশকের মধ্যে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হার এবারই সবচেয়ে কম। 2009-এর যে উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছিল সেটি কিন্তু সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন ছিল। সেটি কিন্তু এখন ডে বাই ডে যদি 14, 19 বা এই বর্তমানে 24-এ দেখে, সেটা কিন্তু সরকারের হিসাব অনুযায়ী কিন্তু এটা 40-এ গিয়ে দাঁড়াচ্ছে। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, তারপরে সেকেন্ড রাউন্ড ইত্যকার ব্যবস্থা করা যায়, ন্যূনতম একটা থ্রেশহোল্ড স্ট্যাবলিশ করা যায় যে ধরুন শতকরা 50% ভোট ন্যূনতম পেতে হবে, তা না হলে সেকেন্ড রাউন্ড হবে। এরকমের নতুনতর পদ্ধতি আবিষ্কার না করলে বা প্রবর্তন না করলে আমাদের এখানটায় এই আগ্রহের ভাটা পড়বে, এটাই স্বাভাবিক। 139 উপজেলার মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে 15 উপজেলায়, তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি 63 উপজেলায়। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হয় আগ্রহ হারিয়েছেন ভোটাররা। একটা বিরোধী দল তারা নির্বাচনে অফিসিয়ালি বয়কট করছে, সেটার জন্য মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা বলেন, তাদের একটা সমর্থক গোষ্ঠী তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না। এত বিশাল বড় একটা ভোট যোগ্য হচ্ছে এই জন্য যে ব্যাপক ক্যাম্পেইন, ভোটারদের টানার জন্য, উপস্থিতির জন্য কোনো বিশেষ পদক্ষেপ এটা লক্ষণীয় নাই। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন বিমুখতা তৈরি হয়েছে। ব্যাখ্যা করলেন তার কারণও। যারা নির্বাচন কমিশন সহ যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত, আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, স্থানীয় প্রভাবশালী মহল, তারা সকলেই নির্বাচন প্রক্রিয়াটাকে এমনভাবে জিম্মি করে রাখেন এবং এমন একটা অবস্থা তৈরি করেছেন, ভোটার মনে করেন আমার তো ভোটের কোনো মূল্য নাই।
এর থেকে বেরিয়ে আসতে চাইলে রাজনীতিবিদদের এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন টিআইবি প্রধান। আমরা মনে করি যে আসলে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে আয়নার সামনে দাঁড়াতে হবে, তাদের নিজেদেরকে ভাবতে হবে কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে উপস্থিতি কম হওয়া, ভোটের প্রতি মানুষের নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ, এ ধারা থেকে বের হতে ভোটের পরিবেশ ফিরিয়ে আনার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সংবাদ দুপুরে আরো থাকছে। অপরিকল্পিত নগরায়ন ও নির্বিচারে গাছ কাটায় হারিয়ে যাচ্ছে সবুজ, চরম ঝুঁকিতে নগরবাসী, নীতিমালা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। লুটপাট থেকে রক্ষা পায়নি জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্প। 29টি কিল্লার কাজ বেশি দেখিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। 2400 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি মাত্র 28%। অতিরিক্ত রড, মাটি ভরাট দেখিয়ে নেওয়া হয়েছে টাকা। সময়ক্ষেপণ করে বাড়িয়ে নেওয়া হয়েছে প্রকল্প বরাদ্দ। অডিটে উঠে এসেছে এমন অনিয়মের নানা চিত্র। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদন। ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষায় স্বাধীনতার পর মাটির উঁচু কিল্লা নির্মাণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে ঘূর্ণিঝড় প্রবণ 42টি জেলায় 450 কিল্লা আধুনিকায়ন করে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী প্রকল্পে ব্যয় ধরা হয় 957 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি 72 ভাগ কাজ। ব্যয় বেড়েছে 2400 কোটি টাকা। সম্প্রতি প্রকল্পের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে অডিট বিভাগ, যেখানে উঠে আসে হরিলুটের নানা অনিয়মের চিত্র। অডিট রিপোর্টে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ ছাদ নির্মাণ, রডের পরিমাণ বেশি দেখানো, সোলার প্যানেলের কাজ না করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ মিলেছে। অভিযোগের বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়ে বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। দেশ টিভির ক্যামেরা দেখে এড়িয়ে যান প্রকল্পের দুর্নীতির মূল অভিযুক্ত সহকারী প্রকৌশলী মুবিনুর রহমান। তবে গোপন ক্যামেরায় দুর্নীতির অভিযোগ গায়ে না মেখে উল্টো অডিট অফিসারকে দোষারোপ করলেন মুবিন। অডিট যেটা করেছে 200% হলো ভুয়া, মিথ্যা এবং বানোয়ার। হ্যাঁ, বরিশাল বিভাগে যে কাজ হয়েছে কি হয় নাই, কি করতে না করছে, আমাদের কাজ অবশ্যই শতভাগ ওকে আছে, কিন্তু না হইলে কি আমার কোনো দায়ী আছে? কারণ আমার তো দায়িত্বপূর্ণ না। অডিট বিভাগের রিপোর্ট আমলে নিতে নারাজ খোদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। অডিট আপত্তি মানেই কাউকে দোষী করা যাবে না। তিনি জবাবের প্রেক্ষিতে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে এটা হয়ে গেল, যদি নিষ্পত্তি না হয় তাহলে দায় দায়িত্ব নিরূপণের বিষয় আছে। যদি কেউ দায় দায়িত্ব কারো উপরে নির্ধারণ করা হয়, সরকারের সুনির্দিষ্ট বিধির আলোকে সেটা ব্যবস্থা নেওয়া হয়। মুজিব কিল্লা আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ টিআইবির। দুর্নীতিতে জড়িত আমলা ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি টিআইবির নির্বাহী পরিচালকের। যেহেতু মুজিব কিল্লা এর মধ্যে একটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় একটা আবেগও আছে, এরকম একটা ইতিবাচক প্রকল্পকে কেন্দ্র করে এই যে বিশাল দীর্ঘসূত্রিতা, বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হয়, কিন্তু এ ধরনের বিশাল দীর্ঘসূত্রিতা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটা খতিয়ে দেখতে হবে। এখন আমি মনে করি যে নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে নিরপেক্ষ নিরীক্ষা করা দরকার এই বিষয়টিকে বিবেচনা করার জন্য যে আসলে কি ঘটছে সেখানে। 2025 সালের মধ্যে মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা, তবে নির্ধারিত সময়ে আদৌ কাজ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। মাসখানেকের দাবদাহে অস্থিরতা বেড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার নিত্যপণ্যের বাজারে। হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে গরুর মাংস, মুরগি, ডিম ও মশলা জাতীয় পণ্যের দাম। রাজধানীর কারওয়ান বাজারে পণ্য সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বেড়েছে সব ধরনের পণ্যের। মুরগি কেজিতে বেড়েছে 20 টাকা, ডিম ডজনে 20 থেকে 25 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কোরবানি ঈদের এখনও বাকি 1 মাস, এরই মধ্যে সরগরম মশলার বাজার। মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। এলাচ বিক্রি হচ্ছে কেজি 3000 থেকে 3500। ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে কঠোরভাবে মনিটরিং প্রয়োজন। বিক্রেতারা বলছেন তীব্র দাবদাহে ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির ফার্মগুলো, ফলে পাইকারদের কাছ থেকে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে মুরগি। গত সপ্তাহে লাল ডিমের হালি ছিল হলো আপনার ডজন ছিল 120 টাকা, তা এই সপ্তাহে
145 টাকা হয়েছে। মশলার দামটা একটু বাড়ছে, ওটা প্রতি কেজিতে 150 থেকে 200 টাকা করে বাড়ছে। অতিরিক্ত শুধু বাড়ছে আপনার এলাচের দামটা বেশি অতিরিক্ত বেড়ে গেছে। বুঝেন আপনার রমজানের আগে বুঝেন যে এলাচটা ছিল 2200 টাকা 2500 টাকা, এটা এখন 3500 টাকা করে বিক্রি করতে হয় আমাদের। সিজনিং কারণে চাহিদা বাড়লে দাম বাড়ে, এটাই স্বাভাবিক। অতিরিক্ত চাহিদা হলে পণ্য আছে 100 কেজি, কিন্তু চাহিদা আছে 500 কেজি। এখন সরবরাহ বেশি থাকলে জিনিসের দাম বাড়ার সম্ভাবনা থাকে না। থাকছে রাফাতে ইসরায়েলি বর্বরতা চলছে, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস, বিপক্ষে যুক্তরাষ্ট্র সহ 9 দেশ। শহর থেকে হারিয়ে যাচ্ছে সবুজ, এতে চরম ঝুঁকিতে পড়ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়ন এবং গাছ কাটার মহোৎসবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যতটুকু সবুজ আছে তাকে যত্ন নেয়ার এবং নীতিমালা প্রণয়ন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সহকর্মী অঞ্জন বর্মন এবং কামরুজ্জামানের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এমন লিখন দেয়ালে দেয়ালে শোভা পেলেও রাজধানীর ঢাকার বাস্তবতা একেবারেই ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রিয় শহর ঢাকা। যান্ত্রিক জীবনের মায়াজালে পুরো শহরকেই গিলে খাচ্ছে কংক্রিটের দেয়াল। একসময়ে সবুজে ঘেরা এই ঢাকা ক্রমশই হয়ে উঠছে ধূসর। একের পর এক কেটে ফেলা হচ্ছে গাছ, গড়ে উঠছে কেবলই দালান কোঠা। যেটুকু সবুজ অবশিষ্ট আছে তাও অযত্ন আর অবহেলায় মলিন হয়ে যাচ্ছে। বিশুদ্ধ বাতাস আর বুক ভরে নিঃশ্বাস নেওয়াটাই যে কঠিন হয়ে পড়ছে দিন দিন। সড়ক দ্বীপ বা সড়ক আইল্যান্ড, রোড আইল্যান্ড যেটা, এটা আসলে পর্যাপ্ত গাছও নেই এবং গাছ থাকলেও সেগুলো মুমূর্ষু অবস্থায় আছে। আগে অনেকগুলো গাছ ছিল, বড় বড় গাছ ছিল, তো ওটা এই এলিভেটর এক্সপ্রেসওয়ের জন্য অনেকটা ওই গাছ কেটে ফেলাতে সেখানে প্রায় মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে। যদি কেউ গাছ কাটে তাহলে সরকারের পারমিশন নেওয়া লাগে, কিন্তু বাংলাদেশে এরকম কোনো পরিকল্পনা বা এরকম করা হচ্ছে বলে আমার মনে হয় না। পরিবেশবিদরা বলছেন একটি দেশের ভৌগোলিক পরিবেশের জন্য বনভূমি থাকা প্রয়োজন অন্তত 25 ভাগ। বাংলাদেশে আছে মাত্র 16 ভাগ, তার মধ্যে আবার ঢাকায় মাত্র 7 ভাগ। 1989 সাল থেকে 2023 সাল পর্যন্ত 34 বছরে ঢাকায় সবুজ কমেছে প্রায় 56 থেকে 57 ভাগ। এবছরে টানা দাবদাহের পর ফের আলোচনায় আসে সবুজায়নের গুরুত্ব। ঢাকার সব সবুজ আর নীল সরে গিয়ে ঢাকা ধূসর হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ যদি বলে সেটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ফলে অবকাঠামো উন্নয়নের যে সুবিধাটা আমরা নিতে পারতাম, যে আত্মতুষ্টিটা আমরা নিতে পারতাম, সেটা আমরা নিতে পারছি না পরিবেশগত অবক্ষয়ের কারণে। নগর পরিকল্পনাবিদরা বলছেন শহর জুড়ে সবুজায়নের পরিকল্পনা অনেকটা কাগজে কলমে রয়ে গেছে, নেই কোনো নীতিমালাও। সরকারিভাবে সকলের অন্তর্ভুক্তিতার একটি নগর দর্শন প্রয়োজন, সবুজায়ন নীতিমালা প্রয়োজন। জবাবদিহিতাহীন, পরিকল্পনাহীন এবং একই সঙ্গে সমবেদনাহীন এই যাত্রা আমাদেরকে অবশ্যই আত্মঘাতী একটি পরিণতির দিকে নিয়ে যাবে। নগরায়নের সরকারি পরিকল্পনায় সবুজের সঠিক অন্তর্ভুক্তি না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন এই নগর পরিকল্পনাবিদ। আধুনিক সভ্যতা উন্নয়ন মানব জীবনে অগ্রগতি এনেছে ঠিকই, কিন্তু অপরিকল্পিত নির্দয় উন্নয়নের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতি। ইট পাথরের এ নগরীতে বুক ভরে নিঃশ্বাসটুকু নেয়ার যেন কোনো সুযোগ নেই। তাই তো স্বস্তিতে বেঁচে থাকার প্রচণ্ড তাগিদে বারবার মনে হয় দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।